ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে আমরা চাপ কি দেখছিলাম, তাই না? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। হ্যাঁ, মানে ওই যে তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তারপর আমরা দেখছি তরল বা স্থির তরল বা বায়বীয় পদার্থের অভ্যন্তরে অভ্যন্তরে এইচ গভীরতায়, মানে উপরিতল থেকে এইচ গভীরতায় কোনো একটা বিন্দুতে ওই তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক চাপ পি এর রাশিমালাটা হয়ে যায় এইচ গভীরতা ইন্টু ওই তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব ইন্টু হচ্ছে জি। ঠিক আছে, ওকে। এখন এই যে আমাদের বায়ুমণ্ডল, আমরা কিন্তু বায়ুমণ্ডলে একদম তলায় আছি, তাই না? বায়ুমণ্ডল এখান থেকে প্রায় একদম সব কিছু মিলে প্রায় 1500 মাইল পর্যন্ত কিন্তু আমাদের বায়ুমণ্ডল বিস্তৃত। তাহলে আমরা এটা যদি বায়ুমণ্ডলের একদম উপরিতল হয়, আমরা একেবারে 1500 মাইল গভীরে আছি। তাহলে এই গভীরতাটা অনেক বেশি, তাই না? বায়ুর ঘনত্ব যদিও অনেক কম, বায়ুর ঘনত্ব হচ্ছে প্রায় 0.0029 এরকম কেজি পার মিটার কিউব। বায়ুর গড় ঘনত্ব যদিও কম, কিন্তু গভীরতা এত বেশি যে তাহলে চাপ, বায়ুর চাপ, তাহলে আমরা যে এখানে আছি আমাদেরকে কিন্তু বায়ুমণ্ডল একটা চাপ দিচ্ছে, তাই না? এইচ রো জি। তাহলে এই চাপটা অনেক বেশি, এই চাপটা এত বেশি যে আমরা চ্যাপটা হয়ে যাওয়ার কথা একেবারে। এই চাপের জন্য আমরা একদম চ্যাপটা কাগজের শীটের মতো হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? আমরা এই চাপটা ফিলও করতেছি না কোনো অনুভব। কারণ হচ্ছে আমাদের ভিতরে রক্তচাপ, আমাদের ভিতরের ব্লাড প্রেশার, আমাদের ভিতরের যত লিকুইড আছে, যত তরল এবং গ্যাসীয় পদার্থ আছে, সবগুলোর চাপ বায়ুমণ্ডলের চাপের প্রায় সমান। ঠিক আছে, বায়ুমণ্ডল বাইরে থেকে আমাকে চাপ দিচ্ছে, আর আমাদের ভিতরের রক্তচাপ, তারপর ভিতরে গ্যাসীয় তরল যে কোনো পদার্থগুলোর যে চাপ, সেটাও কিন্তু ভিতর থেকে বাইরের দিকে চাপ দিচ্ছে। তাহলে বায়ুমণ্ডলের চাপকে এই ভিতরের আমাদের আভ্যন্তরীণ চাপটা কিন্তু রেজিস্ট করতেছে। তো এই জন্য আমরা বায়ুমণ্ডলের চাপের জন্য কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছি না। যদি ভিতরের চাপগুলো আমাদের আস্তে আস্তে কমে যায়, তাহলে কিন্তু আমরা এরকম করে শিং করতে থাকবো। কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক সেরকম সমুদ্রের গভীরে, একদম গভীরেও কিন্তু চাপ অনেক বেশি, এবং এই চাপে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। মানুষকে শক্ত পোশাক পরে যেতে হবে, যাতে করে চাপটা পোশাকের উপর পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, যেমন কতগুলো কথা বলি। আমাদের এইচ রোজির অংশটা তোমাদের বইয়ে খুব কম দিয়েছে। হ্যাঁ, আমি আজকে এইচ রোজির অংশগুলো একটু করে বলবো আর কি, বিষয়গুলো। একটা সময় মানুষ, বিশেষ করে গ্রিক দার্শনিকরা কতগুলো প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করার জন্য বলতো যে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কোথাও যদি কোনো শূন্যস্থান সৃষ্টি হয়, প্রকৃতি কোনো না কোনোভাবে তরল এবং বায়বীয় পদার্থ এনে ওই শূন্যস্থানটাকে পুড়িয়ে দেয়। যেমন ধরো, আমরা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মনে করো স্ট্র দিয়ে যখন আমি টানবো, কি টানছি আমরা মুখ দিয়ে, এখানকার বাতাসগুলোকে টেনে ভিতরে নিয়ে নিচ্ছি আমাদের। তাহলে বাতাস ভিতরে যাচ্ছে, তাহলে ড্রিঙ্কস কেন উপরে উঠতেছে সাথে সাথে নিচ থেকে? তাহলে এখন দার্শনিকদের মতামত হলো যে এখানে আমি যখন বাতাস টেনে নিচ্ছি, তখন এখানে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে। প্রকৃতি যেহেতু শূন্যস্থান পছন্দ করে না, কাজে প্রকৃতি করছে কি, এই এবং তার কাছে হাতের কাছে যা আছে সেটা হচ্ছে যে এই তরল পদার্থগুলো আছে, সেগুলোকে দিয়ে এই শূন্যস্থানটাকে ফিল আপ করে ফেলতে যাচ্ছে। এই জন্য তরল পদার্থ উপরে উঠতেছে। ঠিক আছে, তারপর যেমন ধরো, এক পাত্র পানিতে যদি আমি একটা গ্লাস পুরো পানি পূর্ণ করে যদি উল্টো করে দিই, এই পানিগুলো কি এখানে পড়ে যাবে নাকি এরকম থাকবে? কেন? অভিকর্ষের কারণে পড়ে যাওয়ার কথা না? কিন্তু বাতাসগুলো তো বের হওয়ার জায়গা। কোন বাতাসগুলো? ভিতরে বাতাস নেই, পুরোটা পানি। হ্যাঁ, পুরোটা পানি। পানিগুলো কি এরকম থাকবে নাকি এখানে এই পড়ে গিয়ে, মানে এই লেভেলটা সমান লেভেল হয়ে যাবে? শূন্যস্থান নাই, মানে যে এটা বের হবে, ওটা তো শূন্যস্থানটা নাই, সেই জন্য এটা বের হবে। শূন্যস্থান মানে বের হলে শূন্যস্থান সৃষ্টি হবে,
যদি পানিগুলো এখানে নেমে যায় তাহলে এখানে শূন্যস্থান সৃষ্টি হবে। তো গ্রিক দার্শনিকদের মতামত হচ্ছে যে এখানে যেহেতু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কাজেই পানি নেমে গেলে যেহেতু শূন্যস্থান সৃষ্টি হবে, সো সামহাউ প্রকৃতি পানিগুলোকে নিচে নামতে দিবে না, এখানে বসে রাখবে। এই ছিল ওদের ব্যাখ্যা। জিনিসটা তো এমন হতে পারে যে শূন্যস্থান পানিগুলো অন্য পানিগুলো ওখানে ডুববে না বা এখানে হইতে পারবে না, তাই দেখি এটা শূন্যস্থান মানে পানিগুলো পড়বে না। যেমন আমি দেখছি অনেক সময় মানে একটা গ্লাসের উপরে যখন একটা বোতল দিয়ে ঢালি, যখন একদম বোতলের বরাবর যখন ওটা হয়ে যায় আর পানিগুলো নামে প্রতিদিনই পড়ে। আমি কেসটা বুঝতে পারিনি আসলে। মোবাইল আবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক। একটা গ্লাসের মধ্যে ধরো গ্লাসটা খালি কিন্তু একটা বোতলে পানি আছে, আমি বোতলটাকে উল্টাই গ্লাসের মধ্যে দিলাম, গ্লাসটা পুরাবে না। বলতে খেয়াল করে মোবাইলে বলতে আবার বলতো একটা গ্লাস, হ্যাঁ গ্লাসটা খালি, একটা বোতলকে উল্টাই গ্লাসের মধ্যে দিলাম, বোতল ছোট বড় হোক ছোট হোক উল্টাই গ্লাসের মধ্যে দিলাম, কিন্তু গ্লাসের বোতলের মধ্যে পানি আছে, মানে একটা বড় বোতলকে উল্টে গ্লাসের মধ্যে দিলাম, গ্লাসের মধ্যে রাখলাম। হ্যাঁ, এখন যখন গ্লাস বোতলের মুখটা এভাবে আসছে, হ্যাঁ এরকম করে রাখলাম, এই তো হ্যাঁ হ্যাঁ ওকে, এটা গ্লাসের মধ্যে দিলাম, এটা ভরা বোতল, গ্লাসটা খালি না বোতলটা পুরো ঢুকবে না, অর্ধেক মাঝে অর্ধেক। আমি এরকম এরকম করে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন যখন পানিগুলো পড়বে এখান থেকে, হ্যাঁ পানিগুলো পড়তে পড়তে যখন পর্যন্ত আসবে, হ্যাঁ বোতলের মুখ পর্যন্ত, হ্যাঁ একদম লেভেলে চলে আসবে, তখন হচ্ছে পানি আর বের হবে। হ্যাঁ কেন এটা একই কেস আর কি? হ্যাঁ সেটা তো হচ্ছে, এটা হচ্ছে যে মানে পানিগুলো তো আর ঢুকতে পারতেছে না, ওই কেন ঢুকতে পারছে না, বেরোতে পারছে কেন না। ঢুকতে পারবে না কেন? অভিকর্ষের কারণে নিচে পড়বে, অভিকর্ষের কারণে নিচে পড়বে, কিন্তু ওয়াটার লেভেল বেড়ে যাবে, এদিকে পানির লেভেলটা বাড়তে থাকবে, এগুলো নিচে পড়তে থাকবে। ওখানে একটা মানে যে শূন্যস্থান থাকবে। তাহলে তোমার ওই যে ওই মতটাই মনে হচ্ছে যে শূন্যস্থানটাকে মানে ওই তোমার শূন্যস্থান থাকতে পারবে না সেখানে। হ্যাঁ এই হচ্ছে কথা, মানে আমরা কখনো শূন্যস্থান সৃষ্টি করতে পারবো না, শূন্যস্থান যাতে না হয় এই জন্য পানি এখানে স্টক হয়ে যাবে। অভিকর্ষ যদিও অভিকর্ষ তাকে টানছে, তারপরেও অভিকর্ষ বলকে সে কোনোভাবেই পাত্তা দেবে না, সামহাউ সে অভিকর্ষ বলের কারণেও নিচে পড়বে না, পানি এরকম করে এখানে থেকে যাবে। তোমারটা আর এটা একই কেস, এটা বুঝছো কিনা? কিন্তু গ্লাসটা যদি মানে পানির লেভেলের নিচে থাকে, পানির লেভেলের নিচে বলতে মানে একদম নিচে, যেমন ওখানে ওটা একদম ছিপি বরাবর না, কিন্তু এখন যদি মুখটা যদি আরেকটু নিচে হয়, মানে যেরকম গ্লাসেরটা আছে, হ্যাঁ তাহলে পানিগুলো পড়বে না। না না এখানে তো তোমার এই কেস আর এই কেসের মধ্যে এখানে তো বাধা আছে, এই জায়গায় তো বাধা আছে। হ্যাঁ এখন এখানে কি এই জায়গায় বাতাস আছে, আর এখানে তোমার এখানে তোমার বোতলটা হচ্ছে তোমার এই অংশটাকে ঢেকে রাখছে, মানে এইদিকে বাতাস প্রবেশ করতে পারছে না। এখন যদি বোতলটা যদি এই অবস্থায় যখনই পানি এখানে লেভেল হবে তখন পানি আর এখানে পড়বে না, এই কেস আর এই কেস সমান হয়ে গেছে, এখন পানি একটুও পড়বে না এখান থেকে, দেখছো তো তুমি করে, বা এইটা করলেই হয়ে যায়। আমি একটু সহজ পরীক্ষা, তুমি গ্লাসটাকে পূর্ণ করে যদি উল্টো করে রাখো পানি এখান থেকে পড়বে না। এবং কারণ এটা ব্যাখ্যা কি ছিল যে যেহেতু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কাজেই অভিকর্ষ যদিও পানিকে নিচে টানছে, পানি পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পানি শূন্যস্থান যেহেতু পছন্দ করে না এই জন্য প্রকৃতি সামহাউ পানিকে ধরে রাখতেছে, অভিকর্ষ বলও কাজ করতেছে না। ঠিক আছে, ওকে। কিন্তু আসল ব্যাখ্যাটা কি, তার মানে ওদের কথা ছিল যে কি আমরা কখনো চেষ্টা করলেও শূন্যস্থান সৃষ্টি করতে পারবো না। ঠিক আছে, তো পরবর্তীতে গ্যালিলিওর ছাত্রই বলা যায় একজন, নাম হচ্ছে টরিসেলি, হয়তো বইয়ে নাম থাকলেও থাকতে পারে। এই যে চাপ ইজ ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্রটা হচ্ছে টরিসেলি সূত্র। ঠিক আছে, উনি বলছেন যে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, এই কথা ঠিক নয়, আমি শূন্যস্থান সৃষ্টি করতে পারবো। তাহলে গ্রিক দার্শনিকদের একটা ভুল কথা
প্রথম একটা চ্যালেঞ্জ তিনি দিলেন যে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করতে পারে না, ঠিক করা না, এটা ঠিক নয়, আমি শূন্যস্থান সৃষ্টি করতে পারবো। কিভাবে? তাহলে প্রথমে এগুলো ব্যাখ্যা করতে হবে। পানি এখানে পড়ছে না কেন? টরিসিলি বলছে যে এখানে প্রকৃতির পছন্দ অপছন্দের কিছু নাই, এখানে পানির উপর দ্বিমুখী বল কাজ করছে বা দ্বিমুখী চাপ কাজ করতেছে। যে বলটা বা যে চাপটা জিতে যাচ্ছে পানি সেদিকে যাচ্ছে। কি কি চাপ কাজ করছে? ধরো এখানে একটা বিন্দু বিবেচনা করি, এই বিন্দুতে এই যে উপরে যে তরল স্তম্ভ আছে সেই স্তম্ভের ওজনের কারণে এই বিন্দুতে একটা চাপ পড়ছে, নিম্নমুখী চাপ, তাই না? আবার দেখো বায়ুমণ্ডল, এই যে খোলা আছে এখানে, বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার, প্রেশার অফ অ্যাটমসফিয়ার, ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুমণ্ডলের চাপকে PA বা PITM লিখে আর কি। এই বায়ুমণ্ডল কিন্তু এখানে চারপাশে চাপ দিচ্ছে, তাই না? কোনটা বেশি? এই পানি স্তম্ভ এখানে যে নিচে চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল যে এখানে চাপ দিচ্ছে, এই চাপটা কিন্তু কি হচ্ছে, এই চাপটা নিচে চারিদিকে সঞ্চারিত হয়ে ভিতরে এভাবে চাপটা পড়তেছে না এই বিন্দুতে। বায়ুমণ্ডল বাইরে থেকে যে চাপগুলো দিচ্ছে সেগুলো কি করছে, ওয়াটার লেভেলকে উপরে তুলতে চাচ্ছে। কোনটা বেশি বড় মনে হয়? শিওর? মানে অর্থাৎ বায়ুমণ্ডলের চাপটা কি এটার থেকে বেশি হবে না কম হবে? এটার উচ্চতা খুব বেশি না, একটা গ্লাস আর কি, উচ্চতা খুব বেশি না। দেখো বায়ুমণ্ডলের চাপটা, যদি আমরা বায়ুমণ্ডলের চাপটাকে অনুভব করতে পারি না, বায়ুমণ্ডলের চাপটা অনেক বেশি এটা থেকে, ঠিক আছে? যার ফলে এই বিন্দুতে তরলস্তম্ভ অভিকর্ষের কারণে নিচে পড়ে যাওয়ার জন্য যে বল দিচ্ছে এই জায়গায়, বায়ুমণ্ডলের চাপের কারণে বল সমান কি, চাপ ইনটু ক্ষেত্রফল, তাই না? ঠিক আছে? বায়ুমণ্ডলের চাপের কারণে এখানে যে ঊর্ধ্বমুখী বল, এই বলটা এই পানি স্তম্ভের ওজনের জন্য যে নিম্নমুখী বল সেই বলের থেকে অনেক বেশি। তাহলে তো পানির লেভেল উপরে উঠে যাওয়ার কথা। পারছে না, ওখানে যেহেতু গ্লাসের ঢাকনা আছে, পানি লেভেল উপরে কিভাবে উঠবে? বুঝতে পারো না বোধহয়। যেহেতু এখানে ঢাকনা আছে, কাজে এখানে বায়ুমণ্ডল যে পরিমাণ বল দিচ্ছে, ওখানে আবার প্রতিক্রিয়া বল, এর উপর দুইটা বল কাজ করছে। এই বায়ুমণ্ডলের বলটা ওখানে আবার ক্রিয়া দিচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে, কাজেই ব্যালেন্স থাকছে। ওই যে কারণে, এগুলো তো নিউটনস ল, আর তো কিছু না, যে কারণে টেবিলের উপর একটা বই স্থির অবস্থায় আছে, আমরা দেখছিলাম না? অভিকর্ষের কারণে পড়ে যাওয়ার কথা, কিন্তু ঊর্ধ্বমুখী বলের কারণে সে পড়ছে না, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই কারণে আসলে বায়ুমণ্ডলের চাপজনিত বলটা বেশি বলে আসলে এই পানির স্তম্ভ নিচে পড়ছে না, ঠিক আছে? তাহলে স্ট্রোকটা দেখি আমরা। স্ট্রো দিয়ে যখন আমি বাতাস টেনে করতেছি তখন ভিতরে বাতাস কমে যাচ্ছে, তাহলে ভিতরে বাতাস এখানে যে চাপ দিচ্ছিল সেই চাপটা কমে গেছে, তাই না? আর বাইরের বায়ুমণ্ডলের চাপ কিন্তু আগের মতোই আছে। কারণ আমি যখন ভিতরের বাতাস টেনে করতেছি তখন ভিতরে বায়ুশূন্য হয়ে যাচ্ছে। এই স্ট্রোর ভিতরে বাতাস এই পানির লেভেলকে নিচের দিকে যে চাপ দিচ্ছিল সেই চাপটা আর নাই। এখন বাইরের বায়ুমণ্ডল কি করেছে, ঊর্ধ্বমুখী যে চাপ দিচ্ছিল সেই চাপের কারণে পানি ওই শূন্যস্থান বরাবর উপর দিকে উঠে শুরু করছে। কি বুঝতে পারতেছ না? বুঝো নাই? টরিসেলি বলছে যে যদি আমি এই লেভেলটাকে অনেক উঁচু, যত উঁচু করব তত এই বিন্দুতে এটার যে নিম্নমুখী চাপ সেই চাপটা বাড়তে থাকবে, তাই না? আমরা জানি যে চাপটা গভীরতার উপর নির্ভর করে, এইচ রোজি, এইচ যত বাড়াবো তাহলে একটা সময় এইচ বাড়াতে বাড়াতে এমন একটা লেভেলে আমি আনতে পারবো যখন এই নিম্নমুখী চাপটা বায়ুমণ্ডলের ঊর্ধ্বমুখী চাপের সমান হবে। ততক্ষণ পর্যন্ত পানির স্তম্ভ স্থির থাকবে, কিন্তু যেই মাত্র আমি এর চেয়ে বেশি উপরে করব তখন কি হবে, পানির স্তম্ভের উচ্চতা, পানির স্তম্ভের চাপটা বায়ুমণ্ডলের চাপ থেকে বেশি হয়ে যাবে, তাই না? তখন পানির স্তম্ভ কিন্তু নেমে আসা শুরু করবে। দেখো, বুঝতে পারছো না? বুঝো নাই? এখন টরিসেলি এবার এটা পরীক্ষা করে দেখালেন আমাদেরকে। ওটার জন্য মিনিমাম কত বড় লাগবে? এই তো আমি দেখি এখন কত বড় লাগবে সেটাই। আমি যদি পানি নিই, পানির ঘনত্ব তো অনেক কম, পানির ঘনত্ব হচ্ছে 1000, এটা খুব বেশি না, এর চেয়ে বেশি লাগবে। ওই কম ঘনত্বের জন্য নিম্নমুখী চাপ সমান, মানে চাপ বাড়াতে গেলে তোমার উচ্চতাটা অনেক বেশি করতে হবে। কত করতে হবে সেটা আমরা গাণিতিকভাবে বের করবো পরে। তো এর চেয়ে ভারী একটা তরল পদার্থ নিই। সবচেয়ে ভারী তরল পদার্থ কি তোমরা কি জানো? সবচেয়ে ঘনত্ব বেশি লাভা? না, লাভার থেকেও বেশি পারদ, মার্কারি। পারদ দেখছো? থার্মোমিটার
থার্মোমিটার ভাঙলে আচ্ছা। দেখবে যে রূপালি রূপালি তরল ছড়িয়ে পড়বে, তরলগুলো আবার এরকম থাকবে, পানির মতো এরকম ছড়িয়ে পড়বে না, গোল গোল হয়ে থাকবে। ঠিক আছে, তোমরা এখনো জানো না হয়তো, পারদ একটা ধাতু এবং একমাত্র তরল ধাতু। যদি বাসায় নষ্ট থার্মোমিটার থাকে, যে থার্মোমিটার কাজ করছে না, তাহলে তুমি বাসায় গিয়ে থার্মোমিটারের, এই থার্মোমিটার তো এখানে এরকম একটা ইয়ে আছে তাই না, দেখো যেখানে রূপালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাঙবা, ফেলবে, পারদ উড়লেই পারদ। ঠিক আছে, ওকে। তারপর তাপমাত্রার মধ্যে আমরা জানি যে তুমি তো করো না সেগুলো এখনো, থার্মোমিটার কী করে বানানো হয়, পারদ থার্মোমিটার করে এটাকে। তাহলে পারদের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের 13 গুণ প্রায়। পারদের ঘনত্ব রো মার্কারি, মার্কারির প্রতীক কি তোমরা তো এখনো রসায়ন সেবায় পড়ো নাই। মার্কারি মার্কারি বা পারদ হচ্ছে একটা মৌলিক পদার্থ, যার প্রতীক হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ জি। ঠিক আছে, এটার ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম, হাইড্রাজিরাম, এইচ আর জি নামা হয়েছে প্রতীকের মধ্যে। ঠিক আছে, তাহলে রো এইচ জি মানে পারদের ঘনত্ব হচ্ছে প্রায় 13,000 সম্ভবত 560। পানির কত? 1000। তাহলে পারদ হচ্ছে পানির থেকে 13.56 গুণ ভারী, বুঝতেছো? 1000 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবে। তাহলে পারদের ঘনত্ব হচ্ছে প্রায় 13,560 কেজি পার মিটার কিউব। তো টরিসেলি করলেন কি, যত ভারী পদার্থ নেব তত বেশি উচ্চতা লাগবে না আমার, কম উচ্চতার মধ্যে আমরা কিন্তু শূন্যস্থান সৃষ্টি করতে পারবো, এবং এটাকে টরিসেলি শূন্যস্থান বলা হয়। উনি করলেন কি, ওই গ্লাস এবং পানির মতো এক পাত্র পারদ নিলেন, পারদ ওই পাত্রে 1 মিটার লম্বা, 1 মিটার মানে হচ্ছে প্রায় 3 ফুটের মতো, 1 মিটার লম্বা একটা টেস্ট টিউব। আমার ভিডিওতে এই উচ্চতাগুলো দেখা যাচ্ছে না, না? বুঝতে পারতেছি এটা। 1 মিটার দেখা যাচ্ছে তো না? আশা করি ভিতরে 1 মিটার লম্বা একটা গ্যাস টিউব নিলেন, পারদপূর্ণ, ওই গ্লাসের মতো পারদপূর্ণ গ্যাস টিউব উল্টো করে রাখলেন। এখন দেখলেন যে গ্রিক দার্শনিকদের কথা না মেনে পারদস্তম্ভ 1 মিটার মানে কত সেন্টিমিটার, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখা গেল যে গ্রিক দার্শনিকদের কথা না মেনে পারদস্তম্ভ নেমে এসে 76, এই লেভেল থেকে 76 সেন্টিমিটার উচ্চতায় এসে স্থির হয়েছে। কেন নেমে গেছে, কেন বড় ব্যাখ্যা করো, আমি তো অনেক কথা বলছি। কারণ 1 মিটার উচ্চতা, হ্যাঁ 1 মিটার গভীরতার পারদস্তম্ভ এখানে যে চাপটা দিচ্ছে, সেই চাপটা বাহ্যিক বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি। কোথায় সমান? এই 76 সেন্টিমিটার পারদস্তম্ভ এখানে যে নিম্নচাপ দিচ্ছে সেটা আসলে বায়ুমণ্ডলের চাপের সমান। এই জন্য অদ্দূর পর্যন্ত পারদ লেভেল স্থির আছে। এর চেয়ে কমবে না, এর চেয়ে কমলে আবার বায়ুমণ্ডলের চাপ জিতে যাবে, তখন আবার ঠেলে 76 সেন্টিমিটার উঠবে। এবং এই স্থানটা কি, এই স্থানটাতে কোনো বাতাস নাই, কিছু নাই, শূন্য স্থান, তাই না? অটোমেটিক নেমে আসছে, কিছু তো নাই সেখানে, কিছুই নাই এখানে। আছে আসলে পারদের বাষ্প আছে, পারদ তরল আছে, তাহলে কিন্তু অন্ততপক্ষে এটা হচ্ছে পারদের বাষ্প উঠছে, কারণ হচ্ছে তাপের কারণে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তাহলে সেই অর্থে ওরা যেটা বলছিল যে এখান থেকে পারদস্তম্ভকে নামানো যাবে না, গ্রিক দার্শনিকরা, তাহলে কথাটা ভুল হচ্ছে, তাই না? ওকে, তাহলে ওরা যে বলছে যে এই তরলটা নামবে না, তার কারণ হচ্ছে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। টরিসিলি বললো যে না, এখানে হচ্ছে যে এর উপর দ্বিমুখী চাপ, যে চাপটা জিতে যাবে সেই দিকে যাবে তরল, এবং এই পারদস্তম্ভ কিন্তু নেমে এসছে এই অংশটা, এবং 76 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতায় এসে স্থির হয়ে গেছে। এই অংশটাকে বলা হয়, এখানে বায়ু নেই, বাতাস নেই, এটাকে বলা হয় টরিসেলি শূন্যস্থান, মানে বায়ুহীন স্থান আর কি। পরবর্তীতে আমরা জানি যে এখানে আসলে শূন্যস্থান সৃষ্টি হয়নি, আসলে এখান থেকে পারদের বাষ্প যাচ্ছে। এবং আসলে পারদের বাষ্প যদি নাও যায়, আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে সমস্ত পরমাণু থেকে অস্থায়ী কণিকা বের হয় অনবরত, আমরা দেখবো। তুমি হয়তো ভাবে জানো না, অস্থায়ী কণিকা নাম শুনছো?
একটা একটা কোনো একটা অস্থায়ী কণিকার নাম বলতে পারবে? পারবে না, হয়তো জানো ফোটন কণা। হ্যাঁ, ফোটন, নট প্রোটন, ফোটন। ফোটন এরকম এগুলো সব পরমাণুতে কিন্তু অসংখ্য অস্থায়ী কণিকা উৎপত্তি লাভ করে এবং সেগুলো পরমাণু থেকে বের হয়ে ভিতরে যায়। তাহলে এখানে কিন্তু অনবরত অস্থায়ী কণিকা যাতায়াত করছে, তাহলে সেই অর্থে কিন্তু এখানে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে না। কিন্তু গ্রিক দার্শনিকটা যে অর্থে বলেছিল সে অর্থে কিন্তু না, তাই না? গ্রিক দার্শনিকটা বলছে যে পানির লেভেল নিচে নামবে না কখনো, মানে পারদের লেভেলটা নিচে নামবে না, কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ঠিক আছে, আসলে দেখো প্রকৃতিতে শূন্যস্থান কখনো সৃষ্টি করা যায় না, এটা ঠিক কথা। কারণ পরমাণু থেকে অস্থায়ী কণিকা হলে বেরোচ্ছে, এখান থেকে এই কাঁচের এখানে পরমাণু আছে না, এগুলো থেকে বিভিন্ন অস্থায়ী কণিকা ভিতরে যাতায়াত করছে, কাজে এখানে কিন্তু সেই অর্থে কোনো শূন্যস্থান সৃষ্টি হচ্ছে না। কিন্তু গ্রিক দার্শনিকটা যে অর্থে শূন্যস্থানের কথা বলছে কিন্তু সে অর্থে কিন্তু গ্রিক দার্শনিকের কথা কিন্তু মিলছে না এটার সাথে, তাই না? কিন্তু হিসাব করলে তো আমার মিলছে, অন্যদিকে মিলছে। মানে ওরা বলছে যে পারদের লেভেল নামবে না, কারণ পারদের লেভেল নামলে এখানে শূন্যস্থান সৃষ্টি হবে। মানে মিলছে না যে পারদের লেভেল নামবে না। ওদের কথাটা পুরোপুরি মিলছে না। টরিসেরির কথাও, টরিসেরির যে মানে তোমাকে বুঝতে পারছে পারপাসটা, ওরা বলছে যে পারদের লেভেল নামছে না, তার কারণ হচ্ছে যে পারদের লেভেল নামলে এখানে শূন্যস্থান সৃষ্টি হবে। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে যে পারদের লেভেল যদি নামেও তারপরে এখানে শূন্যস্থান সৃষ্টি হবে না, কারণ অস্থায়ী কণিকা অটোমেটিক যাতায়াত করবে। মানে বায়ু চাপ থাক বা না থাক, অস্থায়ী কণিকা এটা একটা স্বতঃস্ফূর্ত একটা বিষয়। অস্থায়ী কণিকার গতি এটা অনবরত যাতায়াত করবে, কাজেই এখানে পারদস্তম্ভ নামা না নামার পিছনে শূন্যস্থান সৃষ্টি হওয়া বা না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মেন কথা। তো টরিসেরি বললো যেখানে শূন্যস্থান সৃষ্টি হবে না, হতে পারবে না, তার জন্য তরলস্তম্ভ তোমার নামবে না, সেটা ঠিক নয়, তাই না? আমার কথা কি প্যাচ যুক্ত হয়ে যাচ্ছে? আলটিমেটলি যেমন আমি তোমাকে বলি, তোমরা যখন পরমাণু পড়বে তোমরা দেখবে যে পরমাণুর কথা প্রথম কে বলছে জানো? জানো তোমরা পরমাণুর কথা প্রথম কে বলছে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কেন বইয়ে নাই তোমাদের? আছে? কাল ভুলে গেছো? বই নাই মনে হয়, না থাকতে পারে। পরবর্তীতে ডাল্টনের কথা আসছে না, এটা তো তুমি এখানে পাবে না। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কোথাও শুনছো। আবার ঝামেলা হবে। আমার মনে হয় না না, আমি কখনো কিতে চাপ দিই না, জানি না থাক, দেখা যাক। আমার মনে হয় ভিতরে ঠিকই উঠতেছে, ডিসপ্লেতে কোনো সমস্যা হচ্ছে আমার, দেখতে হবে। আপনি এই ভিডিওটা ওই যেভাবে পাখিগুলো পাঠিয়েছিলেন ওগুলো পাঠিয়ে দিন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই মাঝখানের গতদিন তো ভিডিওটা করলাম না, যদি ঠিক হয় তাহলে আমার মনে হয় ভিডিওটা উঠতে পারে ভিতরে, মনে হচ্ছে, দেখা যাক। বাইরে ডিসপ্লেতে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা বাদ দাও, আমরা ওই কথা না যাই। তাহলে দেখো টরিসেরির পরীক্ষা থেকে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, আমরা বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র তৈরি করে যাচ্ছি। এটা হচ্ছে এই যন্ত্রটা, এই সরল যন্ত্রটাই, এই সিম্পল ইনস্ট্রুমেন্টটাই হচ্ছে পৃথিবীর প্রথম খোলা বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র। বায়ুমণ্ডলের চাপ কত? তাহলে বায়ুমণ্ডল কি পরিমাণ চাপ দিচ্ছে? 76 সেন্টিমিটার পারদস্তম্ভ এখানে যে চাপ দিচ্ছে বায়ুমণ্ডলের চাপও ঠিক তত, তাই না? কারণ এতটুকু 76 সেন্টিমিটার পর্যন্ত পারদস্তম্ভ দাঁড়িয়ে আছে, তার মানে কি এই দুইটা চাপ সমান। তাহলে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ অ্যাটমসফিয়ার সমান। তাহলে আগের টরিসেরির সময়ে চাপের একক ছিল এরকম, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এরকম বলতো 76 সেন্টিমিটার পারদ মার্কারি চাপ, এই ছিল চাপের একক আগে। এখন তো এখন বলো, এখন চাপের একক কি? আচ্ছা কি বলো? প্যাসকেল না? এখন তো প্যাসকেল, আমরা কত কাছে বললাম। তারা আগে চাপের একক ছিল 76 সেন্টিমিটার পারদ চাপ। না, আমি একক জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি হচ্ছে এটার চাপটা কত। হ্যাঁ, বের করবো, অধৈর্য হইও না, আমি বের করবো না এখন। কি করে বের করতে হবে বলো? 76 সেন্টিমিটার পারদ চাপ মানে কি? এটা অর্থ হচ্ছে 76 সেন্টিমিটার পারদের চাপ যত, বায়ুমণ্ডলের চাপও ঠিক তত, পরোক্ষভাবে আসতেছে, তাই না? মানে জিজ্ঞেস করা হয়েছে তুমি কত নম্বর পাইছো পরীক্ষায়, ও বলতেছে যে ও তো কম পাইছে, আরেকজনের কথা বলতেছে অনেকটা এরকম। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বায়ুমণ্ডলের চাপ কত, টরিসেরি বলতেছে যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে পরিমাণ চাপ দিচ্ছে বায়ুমণ্ডলও ঠিক সেই পরিমাণ চাপ দিচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা কত
সো দেন বলো কোন সূত্র অ্যাপ্লাই করবো আমরা? দেখি বায়ুমণ্ডলের চাপটা বের করার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করবো? এই চাপের মানটা কিন্তু পরোক্ষভাবে আছে এখানে, তাই না? 76 সেন্টিমিটার। এইচ রো জি, গুড। এইচ এই গভীরতা চাপের পরিমাণ এইচ। এইচ কত? 76 সেন্টিমিটার, তাই না? মিটারে নিব, নাহলে প্যাসকেল আসবে। সবগুলো এমকেএস এককে না নিলে, এমকেএস কতটা বুঝো তো? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এককে না নিলে আমরা প্যাসকেলের এককে পাবো না। তাহলে বায়ুমণ্ডলের এই এই চাপ হচ্ছে 76 সেন্টিমিটার, মানে কত মিটার? 76কে 100 দিয়ে ভাগ করতে হবে নাকি? এগুলো জানো না তোমরা? না পরিমিতি সমস্যা আছে? সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে না গুণ করতে হবে? কোনটা? এটা সমস্যা আছে কিনা? গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? সেন্টিমিটার ছোট। হ্যাঁ, ছোট থেকে বড় এককে যেতে গেলে কনভার্সন ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে 76/100 মিটার ইন্টু এইচ রো। রো মানে কার ঘনত্ব? এইচ পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব একটু আগে লিখলাম আমরা 13,560 কেজি পার মিটার কিউব। তাহলে হচ্ছে 13,560 এককটা লিখলাম না আর কি, আর জায়গা নাই বলে। ইন্টু রো জি ইন্টু 9.8। এবার দেখো বায়ুমণ্ডলের চাপ কত প্যাসকেল? বায়ুমণ্ডলের চাপ এত প্যাসকেল। ক্যালকুলেটর আছে? নিয়ে আসবে না? একটু দরকার তো অনেক সময়। যেমন এখন কি দেখতে ইচ্ছে করছে না একটু চাপটা কত? ওকে দেন, তাহলে তোমরা দেখে করবে বায়ুমণ্ডলের চাপ কত প্যাসকেল। তাহলে দেখো এটা হচ্ছে, এটার নাম কি যে প্রক্রিয়াটা? এই যে প্রক্রিয়াটার নাম, এটাকে বলে টরিসেলির পরীক্ষা। আর এই অংশটাকে বলে টরিসেলির শূন্যস্থান। এবং এই যন্ত্রটাই হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম ব্যারোমিটার। নাম শুনছো ব্যারোমিটার? থার্মোমিটার তো নাম শুনছো? থার্মোমিটারের কাজ হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা। ব্যারোমিটার ল্যাটিন বার মানে হচ্ছে চাপ, প্রেসার, ঠিক আছে? ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র। খোলা বায়ুমণ্ডলের চাপ কত? এই যে বড়রা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আবহাওয়া কেমনে বুঝে? তাদের কাছে একটা উন্নত ব্যারোমিটার আছে। একটা না, অনেকগুলি ব্যারোমিটার থাকবে। টরিসেলির নামটা ইংলিশে টরিসেলি। টরিসেলি বানানটা অনেক কঠিন। টরিসেলি, এখন এরকম কিছু একটা আছে। আমি পুরো বানানটা আমি কিন্তু সঠিকভাবে বলতে পারছি না। সমস্যা, আমি ওখানে কানেকশন করব, দেখি দিবা। প্রক্রিয়াটা দেখবো, ভিডিও দেখবো। হ্যাঁ, ইন্টারেস্টিং না? আচ্ছা, দেখি বলো তো এমনিতে 1 গ্লাস পানি পূর্ণ করলাম। পূর্ণ করে এখানে একটা শক্ত, একটু বেশি নরম না, একটা কাগজ দিয়ে রাখতাম উপরে। একদম পানি কিন্তু পূর্ণ, একটু বাতাস থাকতে পারবে না ভিতরে। পানি পূর্ণ করে একটা মোটামুটি শক্ত, যাতে ভিজে বেশি না যায়, একটা কাগজ দিয়ে এবার উপর করে দিলাম পুরো জিনিসটা। মানে গ্লাসটা এরকম করে থাকলো, পানি পড়বে না। পানি পড়বে না কেন বলবো? জাদুর মতো মনে হবে, নিজে পায়ে এটা লেগে আছে। কেন পড়বে না? কারণ হচ্ছে যে বাতাসের চাপ, এখানকার পানি এই কাগজের উপর যে নিম্নমুখী চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলের ঊর্ধ্বমুখী চাপ তার থেকে অনেক বেশি। কিন্তু যদি এখানে একটু করে লিক করে বাতাস ঢুকে যায়, ওই বাতাসগুলো আবার নিচে আবার সমান পরিমাণ চাপ দিবে। সো কাগজটা স্বাভাবিকভাবে চাপ সমান হয়ে যাবে, কাগজটা অবিকর্ষের কারণে নিচে পড়ে যাবে এবং পানি পড়বে। বাতাস যদি একটু ঢুকে তাহলে কিন্তু নিচের বায়ুমণ্ডলের চাপ, আর উপর থেকে পানির সাথে সাথে বায়ু আছে, তাহলে বায়ুমণ্ডলের চাপ, ভিতরে বাতাসও চাপ দিচ্ছে সেম পরিমাণ। চাপ কি বাতাসের পরিমাণের উপর নির্ভর করবে? এখানে চাপটার জন্য গুরুত্বপূর্ণ। মানে ধরো বাইরে তো বাতাস অনেক বেশি, আর ভিতরে যদি একটু বাতাস ঢুকে, ভিতরে বাতাস ঢুকলে ভিতরে বাতাসের পরিমাণ অনেক কম, আর বাইরে তো বায়ুমণ্ডলের পরিমাণ অনেক বেশি। বায়ুমণ্ডলের করবে না, বায়ুমণ্ডলের করলে তো বাতাস ঢুকলেও এটা পড়তো না, বায়ুমণ্ডলের চাপই বেশি হতো তখন। এখান থেকে বাইরে থেকে যে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে সেটা বেশি হতো। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবে না। কারণ এই যে অসংখ্য বিশাল বায়ুমণ্ডল, প্রত্যেকটা অণুকে ওকে ধাক্কা দিচ্ছে, এখানে যে অণুগুলো সংস্পর্শে আসছে সেগুলো। তাহলে ভিতরের যদি লিক হয়ে যায়, বাতাস চারিদিকে ছড়াই পড়বে, আমরা জানি বাইরে হয়তো চারিদিকে ছড়াই পড়ে, সেগুলো ওখানে এই ক্ষেত্রফল জুড়ে সেই বাতাসগুলো নিচের দিকে চাপ দিবে।
তাহলে বায়ুমণ্ডল অনেক বেশি বাতাস থাকলে কি হয়েছে, সেই বাতাসগুলো তো সবগুলো ওকে চাপ দিচ্ছে না। এখানে যে অণুগুলো বাতাসের অণুগুলো ধাক্কা দিচ্ছে সেগুলো না চাপ দিচ্ছে। সুতরাং বায়ুমণ্ডলের পরিমাণ কত, তরলের পরিমাণের উপর চাপ নির্ভর করবে না, একমাত্র গভীরতার উপর নির্ভর করবে। বুঝতে পারছো? এই জিনিসটা একটা পাজেল প্যারাডক্স সৃষ্টি করে, মানে অনেকে এটা বুঝতে পারে না। যে তাহলে দেখো বুঝে ফেলতেছি এটা, দেখি বলো, একটা প্রশ্ন তৈরি করি। এখানে একটা চিকন নল আছে, চিকন একদম, পারলে একদম প্যানের নিপের মতো চিকন, অল্প পানি আছে এখানে, খোলা, এখানে পানি আছে, পানি এই সেম উচ্চতায়, কিন্তু পানির পরিমাণ অনেক কম না, যেহেতু তোমার নলের ব্যাসার্ধ একেবারে চিকন। মনে করো যে একদম ওই কলমের নিবের মতো, কলমের ইয়েটার মতো, নলটার মতো, নিব না, যে টিউবটা আছে সেই টিউবটার মতো চিকন। এটার সাথে সাইডে একটা নল যুক্ত করা হয়েছে, এটার সাথে 1 গ্রাম পানি আছে এখানে, বিশাল পরিমাণ পানি। পার্থক্য এখানে অনেক বেশি পরিমাণ পানি আছে আর এখানে অনেক কম পরিমাণ পানি। পার্থক্য হচ্ছে এটার উচ্চতা বেশি বা এটার গভীরতা, এই বিন্দু থেকে এই বিন্দুর গভীরতা বেশি আর এটার গভীরতা কম। বলো পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? ধরো তোমার জন্য একটা প্রশ্ন তৈরি হলো এরকম, নাকি যাবে না, এখানে যা পানি ছিল তাই পড়ে থাকবে। ধরো এখানে একদম 1 গ্রাম, এই গ্রামটা পুরো একদম পরিপূর্ণ পানি আছে আর এই নলটা পরিপূর্ণ পানি আছে। নলটার গভীরতা বেশি, ড্রামটার গভীরতা কম, এদের মধ্যে একটা সাইড নল যুক্ত করা হলো। এখন না, উল্টানো না, এদিকে তো তোমার বন্ধ আছে, এদিকে বন্ধ আছে ড্রাম, এটা খোলা, এই যে খোলা মুখ, এই ড্রামের মুখটাও খোলা, কিন্তু পুরাপুরি পানি পূর্ণ দুটোটা। হ্যাঁ ঠিক আছে নাকি? যদি নলটা নিচ দিয়ে যায়, নিচ দিয়ে তো খালি, নিচ দিয়ে তো বন্ধ রে ভাই। মানে বন্ধটাকে আবার খুলে এই না না, আমি খুলবো কেন? আমি খুলবো না। না না, নল এটা সরাই দিয়ে, মানে মনে কর এটাতে, এটা ঠিক আছে, আমরা আরেকটা করবো। আর এখন পরীক্ষা আরেকটা করার জন্য নলটা যদি নিচ দিয়ে, মানে এই নিচ দিয়ে যায়, এই নিচ দিয়ে লাগে এদিকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাগবে, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলো। পানি তাহলে অভিকর্ষের কারণে এখানে আসবে, এখান থেকে কিছু নামবে, এরকম থাকবে, নাকি পানি আরো এখানে উঠবে? তোমার পরীক্ষাটা এরকম হবে আর কি, অভিকর্ষের কারণে এখান থেকেও পানি কিছু দিকে চলে আসবে, এখান থেকে পানি কিছু দিকে চলে আসবে। এখন কি এরকম থাকবে, নাকি পানি ছেড়ে আরো এই যে ঘুরে যাবে, বা পানি এখান থেকে ছেড়ে আরো উচ্চতা বাড়িয়ে দিবে? সেম থাকবে না। আচ্ছা তাহলে আগেরটা বলো, তুমি আবার নিজেরটা কেন হচ্ছে জানি না, আগে এটা বলো, এটা তো সবচেয়ে সহজটা। এই ক্ষেত্রে কি সেম থাকবে? এদিক থেকে কারণ হচ্ছে যে গভীরতা বেশি, যার ফলে এই বিন্দু, যে কোনো একটা বিন্দু, এই সাইড নলের যে কোনো একটা বিন্দু নেই, সাইড নলের মধ্যে যে কোনো একটা বিন্দু নেই, ওই বিন্দুতে এদিক থেকে তরল পদার্থ চাপ দিচ্ছে, এদিক থেকেও তরল পদার্থ পানি চাপ দিচ্ছে। কোন চাপ, দুটো চাপ কি সমান? আমরা জানি এই বিন্দুটার গভীরতা বেশি, তাই না? এই বিন্দুটার গভীরতা কম, কাজেই পানির পরিমাণ এখানে মানে এত কম যে তুমি কল্পনা করতে পারবে না। একটা কলমের ভিতরে টিউবে নিচে যে পানিটা, মানে নগণ্য পানি, তাহলে পানির পরিমাণ ফ্যাক্টর নয়। এই উচ্চতার কারণে এখানে চাপ এত বেশি হবে যে ঠেলে এই ড্রাম যদি আগে থেকে পানি পূর্ণ থাকে, ড্রামের পানি উচ্চাই পড়তে থাকবে একটু করে। তো এই জিনিসটা কিন্তু প্রথমে অনেক দার্শনিক বা বিজ্ঞানীরা বুঝতে পারতো না, ওরা ভাবতো যে পানি কোন দিকে প্রবাহিত হবে এটা পানির পরিমাণের উপর নির্ভর করবে। ডরিসেলের পরীক্ষা আমাদেরকে বলছে যে পানি কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করে পানির গভীরতার উপর, পরিমাণের উপর নয়। একইভাবে একটু আগের যে পরীক্ষা, এখানে কাগজটা পড়বে কিনা এটা বায়ুমণ্ডলের পরিমাণের উপর চাপ নির্ভর করবে না। ভিতরে অল্প বাতাস ঢুকলেই এই বাইরের বায়ুমণ্ডলের চাপ আর ভিতরের বাতাসের চাপ সমান হয়ে যাবে গিয়ে। ওখানে কি পরিমাণ বাতাস আছে, এখানে কি পরিমাণ বাতাস আছে তার উপর নির্ভর করবে না। একইভাবে এখানে কি পরিমাণ পানি, এখানে কি পরিমাণ পানি, তার উপর কিন্তু তরল পদার্থ কোন দিকে, পানি কোন দিকে যাবে তা নির্ভর করবে না, নির্ভর করবে যে গভীরতার উপর। 1 গ্লাস পানিকে যদি আমি স্থির অবস্থায় রাখি, উপরিতলটা সমান, উপরিতলটা দেখবে যে পৃথিবীর আনুভূমিক তলের সাথে সমান্তরাল থাকবে। এই জন্য একটা তল আনুভূমিক হচ্ছে কিনা, যেমন এই টেবিলটা আনুভূমিক বসছে কিনা,
পৃথিবীর তলের সঙ্গে সমান্তরালে বসছে কিনা এটা দেখার একটা উপায় হচ্ছে যে একটা গ্লাসকে 1 গ্লাস পানি এখানে স্থির অবস্থায় রেখে দেওয়া। পানি কিন্তু সবসময় তুমি যদি কাজ করে রাখো, এই গ্লাসটাকে যদি তুমি এগুলো মুছে ফেলি, তোমার টাইম হচ্ছে কিনা দেখবে কিন্তু আছে 5-10 মিনিট। এই গ্লাসটাকে যদি আমরা এভাবে রাখি, পানি কি এরকম থাকবে? পানি এরকম থাকবে সব সময়, হচ্ছে যে পৃথিবীর আনুভূমিক তলের সমান্তরাল থাকবে। কাজে কোনো একটা তল পৃথিবীর তলের সাথে আনুভূমিক কিনা এটা টেস্ট করার উপায় হচ্ছে যে কোনো একটা গ্লাসে পানির উপরিতল অথবা কোনো একটা তরল, রঙিন তরল, পানি তো স্বচ্ছ দেখতে একটু কষ্ট, রঙিন কোনো তরল পদার্থের উপরিতলটা ওইটা মাস্ট বি পৃথিবীর সাথে আনুভূমিক থাকবে। কেন বলো তো? কারণ এইচ রোজি ধরো যদি এরকম থাকতো তাহলে এর ভিতর দুইটা বিন্দু নেই, এই বিন্দুর গভীরতা উলম্ব গভীরতা আর এই বিন্দুর গভীরতা দুটো সমান হচ্ছে না, তাই না? গভীরতা এটা বেশি, এটা যেহেতু গভীরতা বেশি তাহলে এই বিন্দুতে চাপ থেকে বেশি, কাজে পানি খেলে এদিকে যাবে যতক্ষণ না এই দুইটা বিন্দুর চাপ সমান হয়। তাহলে চাপ সমান হতে গেলে কি করতে হবে? তার গভীরতা দুইটা সমান হতে হবে। কাজে এরকমও থাকে যদি পানি প্রবাহিত হয়ে এরকম হয়ে যাবে, যাতে প্রত্যেকটা বিন্দুর গভীরতা সেম থাকে। এই জন্য স্থির তরলের উপরিতল সবসময় পৃথিবীর সাথে আনুভূমিক থাকবে। স্যার একদম ওই কোণার মধ্যে যদি একটা বিন্দু নেই তাহলে ওইটা তো আর সমান কেন সমান হবে? এমনিতে ওই কোণায় তোমার গ্লাসের আকর্ষণের জন্য একটু করে এরকম উঠানো থাকবে, পানি এরকম থাকবে এই জায়গাটা, এটা হচ্ছে গ্লাসের আন্তঃনালীকে আকর্ষণ করার জন্য। আমরা যে বিষয়গুলো বলছি সেই বিষয়ের কারণে কোনোভাবে এখানে পানির স্তর উপরে উঠবে না। কেমন উঠবে? পানি তো মানে বিন্দু যে ওই যে এই কোণাটার মধ্যে না ওই এখানে নিচে এখানে যেরকম এইখানের মধ্যে একটা পানির মাঝখানে এই দুইটা বিন্দুর কথা বলছো? এই দুইটার মতো ওইখানে যদি আরেকটা বিন্দু নেই, ওইখানে মানে কোথায়? উপরে নাকি? হ্যাঁ এখানে এখন গভীরতা, হ্যাঁ তো এখানে তো গভীরতা কম, এখানে গভীরতা কম, এখানে চাপও কম। এখানে গভীরতা কম, এখানে চাপও কম, কিন্তু এর সাথে সেম উচ্চতায় আরেকটা বিন্দু নেই, এই দুই জায়গায় গভীরতা সমান বলে এখানে এই দুই জায়গায় চাপ সমান থাকবে। এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে গভীরতা কম বলে চাপ কম, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে পানি প্রবাহিত হতে থাকবে, কোন দিকে চাপ বেশি? এখানে চাপ বেশি, এখান থেকে এখানে পানি প্রবাহিত হতে থাকবে, কিন্তু পানির তো পরিমাণ ফিক্সড, পানির পরিমাণ তো আর চেঞ্জ হচ্ছে না। তো প্রবাহিত হয়ে তো পানি এক জায়গায় স্থির অবস্থায় রয়ে গেছে। পানি যখন স্থির থাকবো তখন উপরের বিন্দুটার চাপ কিন্তু সবসময় কম থাকবে আর নিচের বিন্দুর চাপ কিন্তু সবসময় বেশি থাকবে। এখান থেকে এখানে পানি যাওয়ার কোনো উপায় নেই। তুই পানি যতই যাও, পানি গিয়ে তো আর চাপটাকে মিনিমাইজ করতে পারছে না। পানি উপরে গেলে কি হবে? নিচের বিন্দু তো গভীরতা সবসময় বেশি থাকবে। কাজেই উপর থেকে নিচে পানি প্রবাহিত হোক বা না হোক, চাপের কিন্তু কোনো রকম তোমার পরিবর্তন হবে না। আমি বলছি নিচের একই লেভেলের পৃথিবীর সাথে সমান্তরাল দুটি বিন্দুতে এখানে কিন্তু চাপ মিনিমাইজ করার তার সুযোগ আছে। সুতরাং যেখানে তার চাপটা মানে সমান করার সুযোগ আছে সেখানে প্রবাহিত হয়ে এসে উপরিতলটাকে সমান উচ্চতায় রাখবে। সিম্পল কথা, ঠিক আছে? ওকে, দেখো বুঝতে পারতেছো? তাহলে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ ইত্যাদি। মহাশূন্যে যারা যায়, যারা মহাকাশচারী, দেখছো তারা একটা স্পেস শুট পরে বিশাল ভারী। কেন বলতে পারবে? কেন দেখেছি বড় করে? দেখো মহাশূন্যে গেলে তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অক্সিজেন থাকবে না, কাজে তোমাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে। এখন তুমি বলো যে আমি শুধু অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেলাম কিন্তু আমি আমার পাতলা পোশাক পরে গেলাম, হবে না। কারণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাপ। দেখো আমি একটু আগে বলছি আমাদের শরীরের ভিতরের যে এই ফ্লুইডগুলো আছে, মানে ফ্লুইড বলতে তরল আর গ্যাসীয় পদার্থের যে চাপ, সেটা কিন্তু বায়ুমণ্ডলের চাপের প্রায় সমান। তাহলে বায়ুমণ্ডলের চাপ তো অনেক বেশি, তার মানে আমাদের ভিতরের এই প্রেশারগুলো কিন্তু অনেক বেশি। আমরা বুঝতে পারছি না, কারণ বায়ুমণ্ডলের চাপের সাথে এটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন মহাশূন্যে যাবো তখন তো মহাশূন্যে কোনো বায়ুমণ্ডল নাই, তাহলে বাইরে থেকে কোনো চাপ কিন্তু আমি ফিল করছি, মানে আমার উপর প্রযুক্ত হচ্ছে না। তাহলে আমার যে ভিতরের যে প্রচণ্ড চাপগুলো ছিল সেগুলোকে ব্যালেন্স করার জন্য তো বাইরে এখন বায়ুমণ্ডল নাই। তাহলে কি হবে? আমি বাঁচতে পারবো বলো? ভিতরের চাপ এত বেশি যে আমার এখানে মোটামুটি শিরা উপশিরা ফেটে রক্ত বেরিয়ে আমার মৃত্যু নিশ্চিত। সো দেন আমাকে কি করতে, যেহেতু মহাশূন্যে আমার বাইরে বায়ুমণ্ডল নাই, তাহলে এমন একটা পোশাক তৈরি করতে হবে একদম ফুলানো, সেখানে ভিতরে কিন্তু গ্যাসীয় পদার্থ ভরা আছে। কৃত্রিমভাবে আমি
সেই চাপটা সৃষ্টি করবো। বাইরের বায়ুমণ্ডল যে চাপটা আমাকে দিচ্ছিল সেই পোশাকের ভিতর থেকে কিন্তু সেই চাপটা কৃত্রিমভাবে সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমার যদি খারাপ লাগে, এখানে মিটার থাকবে অনেক রকম ওই ড্রেসে, যে আমার প্রেশার ধরো আমার খারাপ লাগছে, তাহলে কি আমার এখানে পোশাকের ভিতরে যে গ্যাসীয় পদার্থ সেটা চাপটা বাড়িয়ে দিতে হবে নাকি কমিয়ে দিতে হবে সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। যারা মহাকাশচারী অতগুলো শিখবে তাহলে এই জন্যই তাদেরকে একটা স্পেস শ্যুট করতে হবে অনলি ফর প্রেশার ব্যালেন্স। একই অবস্থা সৃষ্টি হয় তোমার পর্বতারোহীরা যারা অনেক উঁচু পাহাড় উঠে, যেমন এভারেস্টে উঠে। এভারেস্টে কিন্তু অনেক উপরে, কিন্তু চাপ কি সমান থাকবে? এখানে যে চাপ দেখো অনেক উপর, মানে কি গভীরতা কমে গেছে না, তাহলে এইচটা কমে গেছে বলে ওখানে কিন্তু চাপ কমে আসছে। চাপ কমে গেলে হয় কি আমাদের ভিতরে চাপটা বেড়ে যাবে তখন, যার ফলে নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে, বা রক্ত বের না হলেও ওদের খারাপ লাগতে থাকে, এবং তারা ওই হঠাৎ করে এতটা টায়ার্ড ফিল করে যে ওরা ওর উপর উঠতে পারে না এবং ঘুমিয়ে যেতে চায়। একবার ঘুমিয়ে গেলে ওখানে কেউ না থাকলে তুমি আর ঘুম থেকে উঠতে পারবে না সেখানে। ওই তোমার ধরো এটা এই ঘুমটাও কারণ হচ্ছে তোমার মস্তিষ্ক সেই চাপটাকে, ভিতরের চাপটাকে সহ্য করতে পারছে না। ওই চাপটা তুমি যতক্ষণ ব্যালেন্স করবে না ততক্ষণ তোমার কিন্তু মস্তিষ্ক কী করে জানো, মস্তিষ্ক তোমার যখন বাইরে কোনো সমস্যা সৃষ্টি হয় তখন তোমার যখন ব্লাড প্রেশারের তারতম্য সৃষ্টি হয় তখন তোমার মধ্যে একটা কৃত্রিম ঘুম নিয়ে আসবে। ভাত খাওয়ার পর ঘুম আসে না একটা, কেন বলো তো? চাপের জন্য না, এটা হ্যাঁ এক ধরনের চাপের জন্যই। চাপ বলতে এটা পরোক্ষ। আমি বলছি ভাত খাওয়ার পর কি হয়, আমাদের এমনিতে শরীরে কোথায় রক্ত বেশি লাগে, ব্লাড সার্কুলেশন কোথায় বেশি লাগে বলতে পারো? হার্ট তো হচ্ছে ব্লাড সার্কুলেশন সৃষ্টি করে। হ্যাঁ, মস্তিষ্কে সবচেয়ে বেশি লাগে। আমরা যখন অন্যান্য সময় স্বাভাবিক থাকি তখন মস্তিষ্ক আমাদের অন্যান্য অঙ্গ থেকে সবচেয়ে বেশি রক্ত লাগবে, শক্তি সরবরাহ করতে হয়, সবচেয়ে বেশি শক্তি এনার্জি কনজিউম করতে হয় আমাদের মস্তিষ্কে। কিন্তু আমরা যখন খাবার খাই তখন কিন্তু ব্লাড সার্কুলেশন এখানেও বেশি লাগবে, ঠিক আছে, এখানেও বেশি লাগবে, তাই না? এখন তাহলে মস্তিষ্কেও লাগবে, এখানেও লাগবে। তাহলে মস্তিষ্ক যদি নিজেকে ঘুম পাড়ায় রাখে তাহলে কি হবে? আমরা ঘুম গেলে কি হয়, আমরা বাইরের পরিবেশের সঙ্গে অনেক বিচ্ছিন্ন হয়ে যাই, তাই না? বিচ্ছিন্ন হয়ে গেলে কি হয়, মস্তিষ্কের অতটা বেশি রক্ত সরবরাহ লাগবে না, কারণ তাকে চিন্তা করতে হচ্ছে না, তাকে কোনো অ্যানালাইসিস করতে হচ্ছে না। এই জন্য মস্তিষ্ক করে কি ব্লাড সার্কুলেশন যাতে এখানে বেশি থাকে, যেটা নিজের মানে ব্রেইনের মধ্যে বেশি ব্লাড সার্কুলেশন দিতে না হয়, তার জন্য ঘুম সৃষ্টি করে। ঘুমাই গেলে কি হবে, তোমার মস্তিষ্কের ব্লাডটা লাগবে না, ব্লাড বেশি লাগবে না, অতটা বেশি। তো একইভাবে এরকম প্রেশার আনব্যালেন্সের জন্য মস্তিষ্ক তোমাকে ঘুম পাড়াই দেবে। ঠিক আছে, আমার কথাটা বুঝছো? তাহলে এইগুলি পর্বতারোহীদের ক্ষেত্রে এগুলো কিন্তু সৃষ্টি হবে। আমার মনে হয় তোমার সময় হয়ে গেছে। ঠিক আছে, আজকে